শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। স্বর্ণপুরী তখনও জানত না তার হৃদয়ে ইতিমধ্যেই জমে উঠেছে এক বিষাক্ত বরফের স্তর। ধীরে ধীরে স্তব্ধ হয়ে পড়ছে সাধারণ জনজীবন। স্বর্ণপুরী রাজ্যের সমস্ত মানুষ হয়ে উঠছেন এক একটা মূর্তি। এমনকি গাছপালা, পশু পাখি সবকিছু স্তব্ধ হয়ে পড়ছে নিমেষে। একটা হিমশীতল বরফের আবরণে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে স্বর্ণপুরী। মায়ানগরের রাজকুমারী রুদ্রাণী সাহসী, জ্ঞানী, অথচ হৃদয় জুড়ে এক কোমল ভালোবাসার দুর্বলতা। সেই দুর্বলতাই একদিন তার সর্বনাশ ডেকে আনল। সে জানত না যে রাজপুত্রকে সে ভালোবেসে ফেলেছে। সে যে সাধারণ রাজপুত্র নয়, তার মধ্যে বাস করে এক ভয়ঙ্কর পিশাচ। সে সম্পর্কে রাজকুমারী রুদ্রাণী অবগত ছিল না। স্বর্ণপুরীর রাজকুমার সৌর্য প্রতাপের দেহে বাসা বেঁধেছে এই ভয়ানক পিশাচ, অদৃশ্য পুরনো কোনো এক অভিশপ্ত শক্তি, যে রক্তকমলের বীজের সন্ধানে শতাব্দীর পর শতাব্দী অপেক্ষায় ছিল। রুদ্রাণী সম্মোহিত হয়েছিল। সৌর্য প্রতাপের চোখের গভীরে যেন এক রহস্যময় টান ছিল, যে টান ছিঁড়ে ফেলেছিল রুদ্রাণীর যুক্তিবোধ, রাজধর্ম আর আত্মরক্ষার ক্ষমতা। সে বুঝতেই পারেনি এই প্রেমের রূপে আসলে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ছলনা, এক গভীর নিঃশব্দ বিষাক্ত ছলনা। এক রাতে চন্দ্রহীন আকাশের নিচে পিশাচ সৌর্য প্রতাপ রুদ্রাণীকে মায়া আয়নার সামনে দাঁড় করায়। তারপর ছলনার বশে তার থেকে নিয়ে নেয় রক্তকমলের বীজ সম্বলিত রৌপ্য পাত্র, আর তাকে বন্দি করে মায়া আয়নার ভিতর। সে হারিয়ে যায় আয়নার গভীরে, যেখানে সময় থেমে যায়, যেখানে আলো তার ছায়া হারায়। পিশাচ সফল হয়। সে রক্তকমলের বীজটি ছিনিয়ে নেয়, কিন্তু সে জানত না রক্তকমল একটি সাধারণ ফুলের বীজ নয়, এটি একটি আত্মা। তার নিজস্ব বোধ, ইচ্ছা আর উত্তরাধিকার বেছে নেওয়ার শক্তি আছে। তাই পিশাচ যখন হাতের ছোঁয়ায় রক্তকমলকে স্পর্শ করে, তার শিরায় ছড়িয়ে পড়ে অভিশাপ। আর সেই মুহূর্তেই সৌর্য প্রতাপের শরীর জমে যেতে শুরু করে। সৌর্য প্রতাপ রাজকুমারী রুদ্রাণীকে বন্দি করে স্বর্ণপুরীতে ফিরে আসা মাত্রই পরিণত হয় একটি প্রস্তর মূর্তিতে। আর সেই মূর্তি গোপনে লুকিয়ে রাখা হয় রাজবাড়ির গোপন তন্ত্র কুঠুরিতে, নিস্তব্ধ, জড়, অভিশপ্ত। কিন্তু এখানেই শেষ নয়। পিশাচ দখল করে নেয় সৌর্য প্রতাপের দেহ। তার অন্তরে যখন রক্তকমলের প্রকৃত শক্তি প্রবেশ করতে ব্যর্থ হয়, তখন সে তার সমস্ত শীতল ক্রোধ ছড়িয়ে দেয় চারিদিকে। স্বর্ণপুরীর আকাশ ঢেকে যায় সাদা মেঘে, তুষার নামে। অথচ তা বরফ নয়, তা হতাশা, অনুশোচনা আর সময়ের স্তব্ধতা। রাজপ্রাসাদের ধাতব সিংহদ্বার বরফে জমে যায়। বাজারে দোকানীদের হাঁক থেমে যায়। শিশুদের হাসি জমে যায় ঠোঁটের এক কোণে। নদীর জল স্থির হয়ে যায়।
পাখিরা আর ডাকে না, উড়ে বেড়ায় না। আর অন্যদিকে মায়ানগরীর রাজা অভিশপ্ত। এমনই অভিযোগ তোলে তাঁরই রাজ্যের প্রজারা। তিনি বাধ্য হয়ে রাজ্য ছাড়া হন। রাজা বাকি রাজ পরিবারের সদস্য সহ রাজ্য ছাড়া হন। আর দূরে আয়নার অন্তরালে বন্দী রুদ্রাণী চিৎকার করে ওঠে, কিন্তু সে চিৎকার শুনতে পায় শুধু তার ছায়া। স্তব্ধ মায়ানগরীতে একা বন্দী হয়ে পড়ে থাকে রাজকুমারী রুদ্রাণী। স্বর্ণপুরী আর মায়ানগর, পাশাপাশি দুই রাজ্য যেন নিমেষে শ্মশান হয়ে ওঠে। ধীরে ধীরে জমে থাকা বাতাস, দূর থেকে কান্নার মতো হাহাকার, ফিসফিস শব্দ, আলো ছায়ার খেলা আর অট্টহাসি প্রকট হয়ে ওঠে মায়া আয়নার ভিতর। রাজকুমারী রুদ্রাণী অবশেষে অনুভব করে মায়া আয়নার ভিতরে রয়েছে এক অজানা অন্য জগৎ। আয়নার ভিতরটা নিঃশব্দ ছিল না, বরং অসম্ভব কোলাহলে ভরা। রুদ্রাণী অনুভব করল যেন পা রাখছে এক বিপরীত জগতে। এই জগতের নাম ছায়ানগর। এক শহর যেখানে সময় চলে উল্টো দিকে, যেখানে অতীত এক জীবন্ত নদীর মতো সব কিছু ফিরিয়ে আনে। একে একে চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে ফেলে আসা অন্ধকার স্মৃতিগুলো, যেখানে রয়েছে শুধুই দুঃখ, কষ্ট, অভিমান আর সমস্ত খারাপ স্মৃতি। আসলে যেখানে মানুষ পৌঁছে যায় তার ফেলে আসা অন্ধকার অতীতে। চারিদিক ঘন ধোঁয়ায় মোড়া, আকাশ যেন থেমে আছে। সূর্য নেই, চাঁদ নেই, শুধু ধূসর আলো। রুদ্রাণীর চোখের সামনে এক বিশাল প্রাসাদ উঠে এলো, যার প্রতিটি কক্ষ তার নিজের মনের এক একটি অন্ধকার প্রকোষ্ঠ। দরজাগুলো কাঁপছে, কেউ যেন ধাক্কা দিচ্ছে ভিতর থেকে। একটা দরজা খুলতেই ছুটে এলো তার ছোটবেলার সেই মুহূর্ত। যখন সে নিজের ভুলে প্রিয় ভাইকে হারিয়ে ফেলেছিল। দ্বিতীয় দরজায় দেখা গেল সিংহাসনে বসে বাবার করুণ চোখ, যেদিন রাজনীতি আর নিষ্ঠুরতা তাকে তার আবেগ থেকে বিচ্ছিন্ন করেছিল। এইভাবে একে একে বেরিয়ে আসে রুদ্রাণীর সব ব্যর্থতা, কষ্ট, অভিমান, দুঃখ আর পাপ। তার চোখ জ্বলে উঠল জল আর অনুশোচনায়। হঠাৎ এক লম্বা ছায়া তার সামনে এসে দাঁড়ালো, যে ছায়া স্পষ্ট দেখেই রুদ্রাণী নিজের প্রতিবিম্বকে চিনে ফেলল অনায়াসে। রুদ্রাণী তাকিয়ে দেখল এ যেন সে নিজেই, এক অবিকল প্রতিচ্ছবি, কিন্তু চোখে ছায়া গাঢ়, হাসিতে কটুত্ব। চমকে উঠলে? তুমি তো জানতেই না তোমার ভিতর আমি এতদিন ধরে বাস করছি। এতদিন আমি গৌণ ছিলাম, শুধু তোমার চলায়, কথা বলায়, তোমার জীবনযাত্রায় আমি পরজীবীর মতো বেঁচেছিলাম। আমার অস্তিত্ব ছিল বড়ই সামান্য, কেউ আমায় গুরুত্ব দেয়নি কখনো। কিন্তু আজ বন্দী হওয়ার পরে তুমি এমন একটা জগতে এসে পড়েছ, যে জগতে আমি আসল, আমি মুখ্য, তুমি তো নিমিত্ত মাত্র। আমি তোমার ছায়া রুদ্রাণী, আমার নাম দ্রাক্ষাণী। তুমি তুমি
আমার ছায়া? আমার ভিতরের ভয়, দুঃখ, লজ্জা, দুর্বলতা সব তুমি। কিন্তু কিন্তু তুমি আমার উপর রাজত্ব করতে পারো না। তোমার কাজ শুধু আমাকে অনুসরণ করা। আমি যা করব, আমি যেভাবে চলবো, শুধুমাত্র আমার আনুগত্য স্বীকার করে সেটুকুই অনুসরণ করবে তুমি। এর চেয়ে বেশি কোনো অধিকার তোমার তো থাকতে পারে না। তাই? তাহলে কে সে যে ভাইয়ের মৃত্যুর পর নিজেকে ক্ষমা করতে পারেনি? কে সে যে পুষ্করিণীর ধারে কাতর মায়াবিনীকে ফেলে পালিয়ে এসেছিল? কে সে যে প্রেমের ছলনায় পড়ে গোটা রাজ্য হারালো? আর কে সে যে মায়ানগরীর সব থেকে শক্তিশালী বস্তু রক্তকমলের বীজ একজন অযাচিত রাজকুমারের হাতে তুলে দিয়েছিল? আমি 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 সবটাই আমি। কিন্তু আমি স্বীকার করি, ভুল করেছি, পালিয়ে গেছি, ভেঙে পড়েছি। তবু তবু আমি এখনো দাঁড়িয়ে আছি। আর আর মানুষ মাত্রই তো ভুল হওয়াটা স্বাভাবিক। সাফল্য যেমন থাকবে, ব্যর্থতাও তো থাকবে। আনন্দ যেমন থাকবে, কষ্টও থাকবে। সুখ যেমন থাকবে, দুঃখও তেমন থাকবে। সঠিক সিদ্ধান্ত যেমন থাকবে, তেমন ভ্রান্ত সিদ্ধান্তও থাকবে। এতে এতে অন্যায়ের কি আছে দ্রাক্ষানি? এ তো মানবতার ধর্ম। মানবতার ধর্ম নিয়ে আর এই জগতে দাঁড়িয়ে থাকতে পারবে না রুদ্রাণী। মনে রেখো, এ নগর তোমার মায়ানগর নয়, এ হলো ছায়ানগর। তুমি এখনো দাঁড়িয়ে আছো। এখানে দাঁড়িয়ে থাকা মানে মৃত্যু। এই নগরে ছায়ারা বাঁচে, আসল মানুষটা তলিয়ে যায় স্মৃতির অতলে, আর মৃত্যু তাকে গ্রাস করে, ধ্বংস হয়ে যায় সে। তাহলে আমাকে ধ্বংস করতে হবে তোমায়। তুমি আমার অংশ, কিন্তু কিন্তু তুমি আমার নিয়ন্ত্রক নও। তাই আমাকে এই ছায়ানগরে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে নিজের ছায়াকেই তাহলে ধ্বংস করতে হবে নিজের হাতে। তুমি ভাবছো তুমি আমাকে হারাতে পারবে? তুমি ভুলে যাচ্ছ রুদ্রাণী, তুমি যতবার ভেঙে পড়েছ আমি ততবার শক্তি সঞ্চয় করেছি। তুমি যত অন্যায় করেছ আমি ততবার নিজেকে নতুন করে গড়ে তুলেছি। তুমি যত পাপ, যত দুঃখ, যত কষ্টের মধ্যে দিয়ে গেছো ততই আমার শক্তি দৃঢ় হয়েছে। রুদ্রাণীর দম বন্ধ হয়ে যায়। আর থাকতে না পেরে রুদ্রাণী চিৎকার করে ওঠে। তাকে আঘাত করছে না কেউ, কিন্তু তার নিজের ভিতরের ভার যেন শরীর ভেঙে দিচ্ছে। ছায়া তখন তার কানে ফিস ফিস করে জিজ্ঞেস করে, তুমি আমাকে গ্রহণ না করলে তুমি নিজেকেও হারাবে। ভয়, দুঃখ, পাপ সব তুমি। যতদিন না তুমি নিজেকে গ্রহণ করছো ততদিন আমি জিতেই থাকবো। এক সময় তোমাকে হত্যা করে তোমার শরীরে বাস করব আমি, তোমার ছায়া দ্রাক্ষানি হয়ে। দেখে নিও রুদ্রাণী, সেই দিন বেশি দূরে নয়। রুদ্রাণী বোঝে এই ছায়ানগরে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে গেলে তাকে সম্মুখ সমরে নামতে হবে, তাও আবার তার নিজের ছায়ার সঙ্গে। ছায়ার সঙ্গে যুদ্ধের মানে
শুধু তাকে ধ্বংস করা নয়, তাকে গ্রহণ করা, বোঝা ও নিয়ন্ত্রণ করা। কারণ ছায়া তার অংশ, আর নিজের ছায়া না গ্রহণ করলে আলোয় ফেরা যায় না। মায়ানগরের উজ্জ্বল সুরভিত প্রাসাদ ছেড়ে হঠাৎ যেন ছিটকে এসে পড়েছে সে এক বদ্ধ অন্ধকারে, যেখানে আলো অনুপস্থিত। সময় উল্টো দিকে সরে সরে যাচ্ছে। এখানে পথ নেই, আছে শুধুই দিকবিদিক ছড়ানো অন্ধকার আর বুক চেরা নীরবতা। রুদ্রাণী হাঁটছে, অথচ তার পায়ের নিচে কোনো ছায়া নেই। তার বদলে চারপাশ থেকে যেন ছায়ারা তাকিয়ে আছে তারই দিকে। প্রতিটি ছায়া এক এক করে চেপে বসছে তার কাঁধে, মনে। প্রতিটি মনে করিয়ে দিচ্ছে তার ফেলে আসা ব্যর্থতা। হঠাৎ সামনে এক বিশাল কালো দরজা খুলে যায়। এই দরজার অন্তরালে ছিল এক কঠিন সত্যি, যা বড়ই হৃদয় বিদারক। ভাতৃবিয়োগ, ছোটবেলার স্মৃতি। সে দেখতে পায় তার ভাই দীপজ্যোতি, যাকে রাজকীয় প্রশিক্ষণের সময় সে ইচ্ছাকৃতভাবে পিছনে ফেলে দিয়েছিল, প্রমাণ করতে যে সে যোগ্যতম। কিন্তু সেই দিনই সে হারিয়েছিল তার ভাইকে দুর্ঘটনায়। তার সেই প্রাণের চেয়ে প্রিয় ভাইয়ের রক্তাক্ত মুখে তখনও ছিল একটুখানি হাসি, যেন বলছে, তুই ভালো থাকিস দিদি। তুমি কি এই ঘটনার জন্য দায়ী নও রুদ্রাণী? তুমি কি নিজের ভাইকে ছেড়ে দিয়েছিলে সিংহাসনের জন্য? আমি তখন বুঝতে পারিনি। তখন আমার অত্যন্ত কম বয়স। তখন আমি রাজ সিংহাসন, ক্ষমতা এসবের কিছুই বুঝতাম না। আমি ক্ষমা চাই দীপজ্যোতির কাছে, নিজের কাছে। মিথ্যে বলছো না তো? তুমি তো তখন নিজেকে জিততে দেখতে চেয়েছিলে, ভালোবাসারও আগে। ভুল স্বীকার করলে আমি দুর্বল হই, আর যদি মিথ্যে বলো আমি বড় হই, শক্তিশালী হই। রুদ্রাণী মুখ নিচু করে, দুই চোখে তার জল। চোখে মুখে তার স্মৃতির অতলে ডুবে থাকা কষ্টগুলো মোচড় দিয়ে যাচ্ছে তার হৃদয়। সে ভাবে, এই প্রথম ছায়ার সত্যিকারের রূপ ধরা পড়ছে তার কাছে। ছায়া আসলে তার ভয়, যা কেবল বাড়ে যখন সে নিজেকে অস্বীকার করে। পরের দরজা খুলল। একটি শীতল সন্ধ্যা। পুষ্করিণীর ধারে এক বৃদ্ধা মায়াবিনী কাতর মুখে দাঁড়িয়ে। কিন্তু রুদ্রাণী তখন ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তার কেবল মনে ছিল রাজ পরিবারের সম্মান রক্ষা। সেদিন কি তুমি সত্যি অসহায় ছিলে, নাকি শুধু তুমি ভয় পেয়েছিলে নিজের ভিতরের অমানবিক দিকটা দেখে? নাকি কেবলমাত্র নিজের বৈভব বজায় রাখতে পারার তাগিদে এনার মতো একজন অসহায় মানুষকে নির্দ্বিধায় ত্যাগ করেছিলে? বলো রুদ্রাণী, বলো। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি যদি আবার সময় পেতাম তবে সাহস করতাম। এখানে সময় উল্টো দিকে চলে রুদ্রাণী। পেছনে ফিরে যাওয়ার মানে পুনরাবৃত্তি। তুমি যদি আজ আবার সেই ভুল করো, তবে আমি তোমার শরীরে জন্ম নেব। এই ছায়ানগর রুদ্রাণীর প্রতিটি অস্বীকৃত সত্যকে প্রতিফলিত করে, আর সেই সত্য অস্বীকার করলেই ছায়া দ্রাক্ষানি আরো শক্তিশালী হয়ে ওঠে। একটা সময় আসবে যখন রুদ্রাণী আর সে আলাদা থাকবে না, আর সেই অপেক্ষাতেই প্রহর গুণে রুদ্রাণী। সবচেয়ে গভীর, রক্ত জমাট সূর্য প্রতাপ,
তার হাসি, তার চোখের উষ্ণতা, আর সেই রাতে তার হাত ধরে রুদ্রাণীর নত হওয়া। আর তারপর সেই আয়না, যেখানে সে বন্দী হলো, যেখানে প্রেম ছিল না, ছিল পিশাচের ছলনা। তুমি কি এখনো তাকে ভালোবাসো? তুমি কি স্বীকার করো তুমি নিজের হৃদয় দিয়ে তাকে আহ্বান করেছিলে? আমি ভালোবেসেছিলাম, তাকে নয় যাকে আমি ভাবতাম সে। আমি আমার কল্পনাকে ভালোবেসেছিলাম। রুদ্রাণী বুঝতে পারে যুদ্ধটা অস্ত্রের নয়, মন ও মনের ছায়ার মধ্যকার। এই নগরে মুক্তি একমাত্র সম্ভব যদি সে নিজেকে গ্রহণ করে, তার ভয়কে আলিঙ্গন করে, তার ছায়াকে আত্মীকরণ করে। তুমি জিততে পারো, কিন্তু তার মানে আমাকে মেরে ফেলা নয়। আমাকে নিজের অংশ করে তোলো রুদ্রাণী, কারণ আমি তো তুমি। রুদ্রাণী এগিয়ে গেল এক পুরনো জীর্ণ দরজার দিকে। প্রতিটা দরজায় রয়েছে এক একটা অন্ধকার স্মৃতি, যা অস্বীকার করে কোনোভাবেই এই যুদ্ধে জয়ী হতে পারবে না রুদ্রাণী। ফেলে আসা অতীতের সমস্ত ভুল ওকে আজ স্বীকার করতেই হবে, না হলে নিজের ছায়ার হাতেই রেহাই পাবে না ও। দরজা খুলতেই এক ধোঁয়াটে আলোয় দেখা গেল সেই পুষ্করিণী। এই পুষ্করিণী আসলে মায়ানগরের সবচেয়ে মায়াবী আর গোপন একটা জায়গা, যেখানে একবার পৌঁছে গেলে আর কেউ ফিরে আসতে পারে না। আর তার ধারে বসে থাকা সেই মায়াবিনী। শেষমেশ এলি রাজকুমারী, এইবার আমাকে চিনতে পারলে? তুমি তুমি তো বহু বছর আগে পুষ্করিণীর ধারে। আমি আমি তো ভেবেছিলাম। ভেবেছিলি আমি অভিশপ্ত, নয়তো পাগল, তাই তো? তাই ভয় পেয়ে পালিয়ে গেলি। আমার ডাকে কেউ সাড়া দেয়নি, কেউ না, এমনকি তুইও না। আমি ভুল করেছি, আমি জানি। সেদিন আমি সাহস করে দাঁড়াতে পারিনি। আর তাছাড়া আমি তো তখন ভীষণ ছোট ছিলাম, তোমাকে কোনোভাবেই সাহায্য করতে পারতাম না আমি। কি বা আমার ক্ষমতা ছিল বলো? আমার মনে হয়েছিল তুমি আমাকে মায়া করে ফেলবে, হয়তো তুমি আমাকে অপহরণ করে নিয়ে চলে যাবে। তোর ভয় ছিল, কিন্তু আমার কি ছিল রুদ্রাণী? আমি তখন কাতর ছিলাম, অসহায়। তুই যদি সেদিন একটুখানি এগিয়ে আসতি, তুই যদি সেদিন আমাকে তোর রাজবাড়ির একটা কোনায় জায়গা করে দিতিস, আমার জীবনটা অন্যরকম হতে পারত। আমার ভেতরে শুধু ভয় ছিল, সহানুভূতি ছিল না। আমি বুঝিনি কাউকে পরিত্যাগ করা মানে তার জীবন থেকে আলো কেড়ে নেওয়া। তুই এখন ক্ষমা চাইছিস এই ছায়ানগরের গভীরে এসে, কিন্তু স্মৃতি তো আর মুছতে পারিসনি। তোর এই অবহেলা আমার রক্তে বিষ ঢেলেছে, আর সেই দিন এই বিষ আমার শরীর থেকে বেরোবে, যেদিন আমি এই ছায়ানগর থেকে আবার বাস্তবে ফিরে যেতে পারবো। আর সেই ছায়ানগর থেকে বাস্তবের সংযোগ যদি তুই তৈরি করতে পারিস, তাহলেই তোর নিষ্কৃতি, তোর মুক্তি। আমি চাই এই ছায়ানগর থেকে বেরিয়ে বাস্তবে ফিরে যেতে। তুমি জানো কোনো উপায় আছে কিনা? কিভাবে ফিরে যেতে পারবো সেই বাস্তবে? আছে, উপায় আছে। এই ছায়ানগরের গভীর জঙ্গলে ঘন অন্ধকারে রয়েছে স্মৃতি মন্দির, আর সেই স্মৃতি মন্দিরে রয়েছে এক মায়া পাত্র, আর সেই পাত্রে রয়েছে
মায়া বাড়ি। ওই মায়া জলের মধ্যে তাকিয়ে তুই যখন মুক্তির উপায় খুঁজবি, তখন দেখতে পাবি একটা প্রচন্ড উজ্জ্বল আলোক বীজ। আর সেই বীজ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে তা একমাত্র সেই মায়াপাত্রই তোকে দেখিয়ে দেবে। আমি চাই সেই মায়া পাত্র খুঁজে নিতে। এখান থেকে মুক্তির উপায় তো একমাত্র সেটাই। তুমি আমাকে সাহায্য করবে? আমি আমার পূর্বের সমস্ত ভুল তোমার কাছে স্বীকার করে ক্ষমা চাইছি। আমি ক্ষমা চাইছি শুধু তোমার কাছেই নয়, চাইছি আমার নিজের কাছে। কারণ এই ছায়ানগরে আমি শিখেছি ভুলে পালিয়ে বাঁচা যায় না। তুমি যদি পারো আমায় ক্ষমা করো, যদি না পারো আমি তবুও বোঝার চেষ্টা করব তোমার কষ্টটা। ঠিক আছে, চল। তোর সততা আর তোর সাহসে আমি সত্যি মুগ্ধ। তুই তোর অন্ধকার স্মৃতিকে অস্বীকার করিসনি, তাতে আমি খুশি হয়েছি। আমি তোকে নিয়ে যাব সেই স্মৃতি মন্দিরে। সেখানে মায়া পাত্রে তুই দেখে নিতে পারবি কোথায় রয়েছে সেই আলোক বীজ। আর একবার আলোক বীজ তোর হাতে চলে এলে এই ছায়ানগর থেকে বাস্তবে ফিরে যাওয়ার রাস্তাটাও খুলে যাবে নিজে থেকেই। তোর চোখে জল? ভালো, এইবার বুঝলি তো নিজেকে ভুলে যাওয়ার যন্ত্রণা কেমন। চারিদিকে কালো জ্যোতির্ময়, আর মাঝখানে দাঁড়িয়ে রুদ্রাণী আর তার ছায়া দ্রাক্ষাণী। আর তার চারপাশে ফেলে আসা অতীতের সমস্ত অন্ধকার স্মৃতির দরজাগুলো খোলা। প্রতিটা ব্যর্থতা, প্রতিটা ভয়, প্রতিটা ভুল আজ স্বীকার করে নিতে সক্ষম হয়েছে সাহসী রুদ্রাণী। তুমি শেষ দরজাটাও খুললে রুদ্রাণী। তুমি প্রত্যেকটি ব্যর্থতা, প্রতারণা, স্বার্থপরতা আর অবহেলা সব স্বীকার করলে। জানো, এ অন্য কেউ হলে পারত না। তুমি পেরেছ। যা তোমার পূর্বপুরুষেরা পারেনি তা তুমি পেরেছ। তুমি জিতে গেছো রুদ্রাণী। আমার সঙ্গে স্মৃতির যুদ্ধে তুমি জিতে গেছো। আমি তো ভেবেছিলাম তোমাকে হারাতে হবে, কিন্তু এখন বুঝি তুমি ছিলে আমার অংশ। আমি যত পালিয়েছি তত তুমি শক্তিশালী হয়েছ। আজ যখন দাঁড়িয়ে নিজের চোখে নিজের দোষ দেখলাম, তখন তুমি কেঁপে উঠলে। তুমি ভুলগুলোকে ভালোবেসে ফেলেছ রুদ্রাণী। আর যারা নিজের অন্ধকারকে আলিঙ্গন করে তারা সত্যিকারের আলোয় পৌঁছতে পারে। আমার জন্ম হয়েছিল তোমার অস্বীকার থেকে, আর আজ তোমার স্বীকৃতির মধ্যেই আমার পরাজয়। পরাজয় নয় দ্রাক্ষাণী, তুমি তো আমাকে সতর্ক করে গেছো বারবার। তুমি যদি না থাকতে আমি কখনো নিজেকে চিনতেই পারতাম না। তবে তুমি কি আমাকে গ্রহণ করবে? এই কালো দিকটাকেও নিজের অস্তিত্বে রাখতে পারবে? তুমি আমারই প্রতিচ্ছবি। ভয় ছিল, আমি ভেবেছিলাম তোমাকে মেরে ফেললেই বাঁচব। কিন্তু আজ বুঝেছি, বাঁচা মানেই নিজের ছায়াকে নিয়ে চলা, তাকে বোঝা, তাকে দূরে সরিয়ে না দেওয়া। আমি দ্রাক্ষাণী, রক্তকমলের অধিকারিণী রুদ্রাণীর ছায়া, তোমার বশ্যতা স্বীকার করছি। তোমার আলোকের কাছে নিজেকে সমর্পণ করছি। আজ থেকে আমি তোমার দাসত্ব স্বীকার করলাম। তোমাকে এই ফেলে আসা স্মৃতির জগৎ
ছায়ানগর থেকে বাস্তবের মায়ানগরে পৌঁছনোর সমস্ত রাস্তা আমি দেখাবো। আজ আমি কথা দিচ্ছি, আলোক বীজের সন্ধানে আমি তোমায় পৌঁছে দেব। তুমি বশ্যতা নয়, বরং তুমি আমার সখ্যতা স্বীকার করো। তুমি তো আমারই অভ্যন্তরীণ আলো ও আধারের মিশেল। আমরা একসঙ্গেই আলোক বীজের দিকে এগোবো। তুমি এখন প্রস্তুত। ছায়ানগরের পথ শেষ, তোমার সামনে খুলবে সেই চূড়ান্ত পথ, আলোক বীজের দ্বার। কিন্তু মনে রেখো, আলোক বীজ নিজেই নিজের অধিকারীকে চেনে, ঠিক যেমন ভাবেই রক্তকমলের বীজ নিজেই নিজের উত্তরাধিকে শনাক্ত করে নেয়। তাকে মিথ্যে দিয়ে পাওয়া যায় না। আমি আর মিথ্যে বলবো না কখনো, কখনোই আমার অন্ধকার স্মৃতিকে অস্বীকার করব না। আমার অন্তরের প্রতিটা ঘর খুলেছি, আমার অন্তরের প্রতিটি ঘর খুলেছি। আমি প্রস্তুত। হঠাৎই ধূসর ছায়ানগরে হালকা আলোর আভা দেখা যায়, আর সেই আভায় আস্তে আস্তে প্রস্ফুটিত হয়ে উঠতে থাকে স্মৃতি মন্দির। স্মৃতি মন্দির যেন জল জল করে ওঠে। তবে এসো, এই পথেই তোমার আলোর অভিষেক। তোমার অন্তর হতে ফুটে উঠবে সেই আলোক বীজ, যার আলো শুধু মায়ানগর নয়, স্তব্ধ স্বর্ণপুরীকেও জাগাবে। চোখের পলকে চারপাশের ছায়া মিলিয়ে গেল। রুদ্রাণীর সামনে খুলে গেল এক অদ্ভুত নান্দনিক দৃশ্যপট। এক বিশাল প্রাসাদের মতো মন্দির, যার নাম স্মৃতি মন্দির। তার অলিন্দে খোদাই করা রয়েছে পুরনো ইতিহাস, বিস্মৃত মুখাবয়ব আর হারিয়ে যাওয়া অশ্রুবিন্দু। সবকিছু যেন এক অপার্থিব শৃঙ্খলায় বাঁধা। সাদা পাথরে গড়া স্তম্ভগুলো থেকে ঝুলছে ঝর্ণার মতো রৌদ্র রেখা। মন্দিরের মাঝখানে রাখা এক অপরূপ পাত্র, যার নাম মায়া পাত্র। পাত্রটি যেন শ্বাস নিচ্ছে। তার ভেতরের জল মায়াবাড়ি স্বচ্ছ, অথচ অতল। রুদ্রাণী ধীরে ধীরে এগিয়ে যায় সেই পাত্রের দিকে। একবার তাকানো মাত্র জলের ঢেউয়ে ফুটে ওঠে এক জ্যোতির্ময় ছবি। রাজকুমার সূর্য প্রতাপের পাথরে পরিণত মুখাবয়ব, চোখ বন্ধ, শরীর নিথর, অথচ বুকের মাঝে কোথাও যেন লুকিয়ে রয়েছে এক সূক্ষ্ম আলো। রুদ্রাণী সূর্য প্রতাপের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে ওঠে, এই তো সূর্য। তুমি যে আর তুমি নেই সেটা আমি জানি। তোমার হৃদয়ের মধ্যে যে পিশাচ বাসা বেঁধেছে সেটা আমি জেনে গিয়েছি। কিন্তু তবুও তুমি আমার অতীতের প্রেম। তোমার ভিতরেই লুকিয়ে আছে রক্তকমলের উত্তরসূরি, আলোক বীজ। মায়াপাত্রের জল আবার কেঁপে ওঠে। এবার এক অন্য দৃশ্য। সূর্য প্রতাপের প্রস্তর মূর্তি, যা এখন স্বর্ণপুরীর রাজপ্রাসাদের অন্তরের গোপন তন্ত্র কুঠুরিতে দাঁড়িয়ে আছে, তারই বুকে খোদাই করা অদ্ভুত এক চিহ্ন। রুদ্রাণীর বড় চেনা, রক্তকমলের পাতার নকশা। তুমি নিজেই জানো না যে আলোক বীজ এখন তোমার মধ্যে আশ্রয় নিয়েছে। সেই আলো যা এক সময় আমাকে টেনেছিল তোমার দিকে। তুমি যদি সত্যি পিশাচের কবলে পড়ে গিয়েছ, তবে সেই আলো এখনো কেন জ্বলছে তোমার ভিতর? স্মৃতি মন্দির নিস্তব্ধ। মায়াপাত্রে জল জল করে উঠছে রুদ্রাণীর প্রতিবিম্ব। তার চোখে জল, তবে এখন তা দুর্বলতার নয়, স্পষ্ট উপলব্ধির। আমাকে যেতে হবে সূর্য, তোমার বুক চিরে বের করতে হবে সেই আলোক বীজ। স্বর্ণপুরীর নিস্তব্ধতাকে ভাঙতে হবে। তোমার মূর্তির ভেতর আশ্রয় নেওয়া আমার শেষ আশা।
তুমি না হয় হারিয়ে গেছো, তবু আমার আলো এখনো তোমার ভিতর জেগে আছে। পিছন থেকে স্মৃতি মন্দিরের বাতাসে ভেসে আসে এক রহস্যময় কণ্ঠ। আলো বীজ অপেক্ষা করছে, কিন্তু সে পথ বড় ভয়ঙ্কর, কণ্টকাকী। স্মৃতির দরজাগুলোর মতোই সূর্যের হৃদয়েও আছে এক বন্ধ কপাট। একে খুলবে শুধু আত্মত্যাগ। রুদ্রাণী চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর এক ধাপ এগিয়ে মায়া পাত্রে হাত ছোঁয়ায়। জলের মধ্যে আলোর কুণ্ডলী নড়ে ওঠে। এক মুহূর্তের জন্য তার নিজের প্রতিবিম্ব আর সূর্য প্রতাপের প্রস্থর মুখ একসাথে মিশে যায়। রুদ্রাণী দৃঢ় স্বরে বলে ওঠে, আমার আলো তোমার অন্ধকারকে ছোঁবে, আর সেই ছোঁয়াতেই ফিরে আসবে রক্ত কমলের দীপ্তি। আমি প্রস্তুত। অবশেষে আলোক বীজ হাতে এলো রুদ্রাণীর। এই আলোক বীজ রুদ্রাণীকে নিয়ে যাবে বাস্তবের রাস্তায়, অর্থাৎ মায়া আয়না থেকে বন্দি দশা এবার কাটতে চলেছে তার। ফিরে যাবে আবার ছায়ানগর থেকে মায়ানগরের পথে। তবে এখনো স্বর্ণপুরীর রাজপ্রাসাদের গোপন তন্ত্রকুঠুরিতে বন্দী হয়ে রয়েছে রাজপুত্র সূর্য প্রতাপের প্রস্তর মূর্তি। তাকে বন্দি দশা থেকে মুক্ত করতে পারবে কি রুদ্রাণী? শাস্তি দিতে পারবে কি সেই পিশাচকে? তার উত্তরগুলো অবশ্য এখনো অজানা। যদি আপনাদের জানতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানতে চাইবেন। মায়ানগরের রক্তকমলের পরবর্তী পর্ব আসবে খুব শিগগিরই, আর সেখানেই থাকবে সমস্ত অজানা প্রশ্নের উত্তর। আজকের গল্প মায়ানগরের রক্তকমল ছায়ানগর অভিযান পর্যন্তই। এই গল্পের লেখক প্রীতম, গল্প পাঠে প্রীতম নিজেই। অন্যান্য চরিত্রে প্রীতমের সঙ্গে রয়েছে আমি অন্তরা, চৈতালি এবং মৌটুসী। যদি ভালো লাগে ভূত চর্চা তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর অবশ্যই পরিচিত পরিজনদের মধ্যে শেয়ার করে দিন এই নতুন ভূতের গল্পের চ্যানেল। মনে আছে তো, ভূত চর্চা আপনাদের জন্য প্রতি শনিবার ঠিক রাত 11টায় নিয়ে আসবে একটা করে ভয়ঙ্কর সব ভূতের গল্প। তবে যাওয়ার আগে গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলো বলে যায়। সঞ্চারী, সৌম্যদীপ, শ্রীকান্ত, স্নেহা, মোহিনী, সৌরভ, শান্তনু, জয়শ্রী, টেড ফিট, মাম্পি, ঈশানী, সঞ্জয় সহ আরো অনেকজনই। আপনাদের অনেক অনেক অভিনন্দন। কি এই পর্বে নাম আসেনি আপনার? পরের পর্বে আসবে। আর নাম আসার জন্য চটপট কমেন্ট বক্সে সঠিক উত্তরটা টাইপ করতে হবে। তবে তার আগে আজকের প্রশ্নটা বলে দিই। আজকের প্রশ্ন হলো, রুদ্রাণী ছায়ানগর থেকে মায়ানগরে আসার জন্য কোন বীজ হাতে পেয়েছিল? যদি জানা থাকে সঠিক উত্তর চটপট টাইপ করে ফেলুন কমেন্ট বক্সে। প্রতি পর্বের মতো আগামী পর্বে প্রথম 10 জনের নাম ঘোষণা করব আমি। আজ তবে এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে আগামী শনিবার রাত্রি 11টায়। তুমি, আমি আর সঙ্গে ভূত চর্চা।